चला जाए अब छट दे सारी नाराजगी, तू अब आजा मेरे पास ही, तू अब छट दे सारी नाराजगी, तू अब आजा मेरे साथ ही मेरे यारा। গত পর্বে আমরা দেখতে পাই হাইন আর হিয়নহো হসপিটালে যাচ্ছিল, যেখানে হাইন হিয়নহোকে বলে আমার এই রোগের ব্যাপারে তুমি কাউকে বলবে না। অন্যদিকে হাইনের ভাই সুইচানকে তার দাদা রাখছিল, কারণ সে কোম্পানির মধ্যে কোনো কিছু উল্টাপাল্টা করেছিল, যে কারণে সে তার দাদার সামনে যাইতে সাহস পাচ্ছে না। এই কারণে তার বউ তাকে উৎসাহ দেয় এবং তার দাদার সামনে যেতে বলে। এরপর সে তার দাদার সামনে যায়। তার দাদা অনেক বেশি রেগে যায়, কারণ সে 8 বিলিয়ন অন ট্যাক্সের বেশি দিয়ে দিয়েছিল। এতে তার দাদা আরও বেশি রেগে যায় আর বলে তোমার বউয়ের ভাই যে কিনা ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখে, ওর ধ্যান কোথায় থাকে? তুমি তো একটা কাজও ভালো মতো করতে পারো না। তোমার বোন হাইনকে দেখে কিছু শিখো। যদি হিয়নহো তোমার ভুল না ধরিয়ে দিত তাহলে এই 8 বিলিয়নের লস হয়ে যেত আমাদের। তুমি এত অমনোযোগী কিভাবে হতে পারো? আমাকে জবাব দাও। এগুলো বলে সে তাকে অনেক বেশি জোরে জোরে বকছিল। এই কারণে সুইচাল প্যানিক অ্যাটাক হয়ে যায়, যার কারণে সে বেড রেস্টে চলে যায়। তখন তার মা দৌড়ে চলে আসে আর বলে তোমার দাদা তোমাকে একটু বেশি বকে ফেলেছে তাই না? তখন সুইচাল বলে সব কিছু পেছনে হিয়নহোর কাজ, ও সবসময় এত ভালোভাবে কাজ কেন করে? তখন সুইচালের বউ বলে সব কিছু আমার ভাইয়ের দোষ। তখন সুইচাল বলে তোমার ভাইয়ের কোনো দোষ নেই, 8 বিলিয়ন অত বেশি টাকা না। হিয়নহো চাইলে দাদাকে এটা না বলে সমাধান করতে পারতো। এই কারণে তার মা অনেক বেশি রেগে যায় এবং হিয়নহোর সাথে দেখা করতে তার অফিসে চলে যায়। এদিকে হাইন ডাক্তারের কাছে দেখা দিয়ে আসে। এবারও ঠিক আগের মতোই রিপোর্ট আসে। তখন হিয়নহো জানতে পারে হাইনের সত্যি সত্যি ব্রেন টিউমার হয়েছে। এজন্য সে ডক্টরকে জিজ্ঞাসা করে হাইনের কাছে কি সত্যি মাত্র 3 মাস সময় আছে? তখন ডক্টর বলে সঠিক কতদিন আছে সেটা সে জানে না। এতে হিয়নহো রেগে গিয়ে বলে কেন জানেন না? আপনি নিউরো সার্জারি 30 বছর ধরে অভিজ্ঞতা আছে, আপনার তো জানা উচিত যে সঠিক কতদিন আছে। হিয়নহো বারবার 3 মাস বলছিল, এজন্য হাইন বিরক্ত হয়ে যায়, তাকে চুপ করতে বলে। এতে হিয়নহো বলে কিভাবে চুপ হবো, জানতে হবে না? তখন হাইন বলে তাহলে আমি একা একাই চলে যাই, আমার এগুলো একটুও শুনতে ভালো লাগছে না। হাইন যাওয়ার পর হিয়নহো ডক্টরকে আবারও জিজ্ঞাসা করে আপনি কি সত্যি জানেন না কতদিন সময় আছে? এটা আমার জীবনের ব্যাপার, আমার জানতেই হবে। হিয়নহো ভয় পাচ্ছে, কারণ হাইন তাকে বলছিল তার সাথে তাকেও মরতে হবে। হিয়নহো তাকে একটুও বিশ্বাস করতে পারে না, হয়তো তাকেও মেরে ফেলতে পারে। এদিকে হাইন বারান্দায় আসার পর একটি রোগীকে দেখতে পায় এবং রোগীকে দেখার পর সে তার রোগের কথা ভাবতে থাকে। তখন সে আবারও ভাবে আমি ওদের মতো না, আমি আলাদা। তারপর সে অফিসে চলে যায় এবং সেখানে সে দেখতে পারে তার মা এসেছে এবং তার মাকে জিজ্ঞাসা করার পর জানতে পারে সে হিয়নহোর সাথে দেখা করতে এসেছে। তখন হাইন জিজ্ঞাসা করার পর তার মার আগে গিয়ে বলে কি হয়েছে? সুইচল মাত্র 8 বিলিয়ন বেশি ট্যাক্স দিয়েছিল, তো এই ব্যাপারে হিয়নহো কেন বাম হাত ঢুকাইতে আসলো? আমি জানি তুমি আর হিয়নহো মিলে এই সব কিছু করেছো। তুমি হয়তো হিয়নহোকে তোমার দাদাকে বলার জন্য বলেছো। তখন হাইন বলে এরকম কোনো কিছুই না, হিয়নহো কোনো কিছু না জেনে এরকম কোনো কিছুই করবে না। আর যাই হোক, এ ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না। এই কথা বলে সে তার রোগের কথা বলার জন্য চিন্তা করছিল। তখন সে সেই কথা না বলে এড়িয়ে গিয়ে বলে আমি একটি সিরিয়াস ম্যাটার নিয়ে অনেক বেশি ব্যস্ত। তখন তার মা বলে তোমার দাদা সুইচলকে এত বেশি বকা দিয়েছে যার কারণে তার প্যানিক অ্যাটাক হয়েছে। তখন হাইন বলে তো এই ব্যাপারে তুমি অনেক বেশি ভয় পেয়েছো না? যদি আমার ব্যাপারে জানতে চাও। তখন তার মা বলে জেনে আমার কি করার, তুমি তো নিজের ম্যাটার তুমি নিজেই সলভ করতে পারো। তখন হাইন বলে হ্যাঁ, আমি নিজের ম্যাটার আমি নিজেই সলভ করব। তাই সে তার মাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে তার কাজ করবে। কিন্তু তার মা হিয়নহোর সাথে দেখা না করে সেখান থেকে যাবে না, তাই সে অফিসের ভিতরে যেতে যায়। তখন হাইন তাকে যেতে না দিয়ে বলে আমাদের দুজনকে বিরক্ত করা বন্ধ করো, তাহলে সে তার ছেলেকে এত বেশি টর্চার করবে যে সে বুঝতেই পারবে না কি করবে। তখন আমরা জানতে পারি যে হাইনের মা তাকে কোনো কারণে পছন্দ করে না। কি কারণে পছন্দ করে না সেটা আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। তখন তার মা বলে তুমি যদি আমার ছেলের সাথে এমন কিছু করো আমি কি চুপ করে বসে থাকবো? এই কথা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হিয়নহো ইয়াংয়ের সাথে বসে ডিভোর্সের ম্যাটারে কথা বলছিল। এতে ইয়াং তার ডিভোর্সের অ্যাটর্নি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং বলে যা হবে দেখা যাবে, আমি যেভাবে হোক তোমার সাহায্য করে ছাড়বো। এতে হিয়নহো বলে এখন আর কোনো দরকার নেই, আমার কাছে অন্য একটি রাস্তা আছে, এই রাস্তাটা অনেক বেশি সেফ আর আমার ডিভোর্সও নিতে হবে না। তখন ইয়ান জিজ্ঞাসা করলে হিয়নহো তাকে বলে এ ব্যাপারে এখানে বলা যাবে না, এখানে অনেক বেশি ভিড় আছে। তাই তাকে সে পার্কে নিয়ে যায়। পার্কের মধ্যে তখন কেউই ছিল না, তারা দুজনেই তাদের গাড়ির জানালা থেকে বের হয়। কানে কানে হিয়নহো হাইনের যে অবস্থা সেটা বলে দেয়। এটা শুনে ইয়াং অনেক বেশি অবাক হয়ে যায়। এটা শুনে তার বিশ্বাস হচ্ছিল না। এই কারণে হিয়নহো তাকে প্রথম থেকে সবকিছুই বলা শুরু করে। যখন সে ডিভোর্স পেপার নিয়ে তার কাছে গিয়েছিল তখন তাকে এই ব্যাপারে হাইন বলেছিল। তখন তারও এই ব্যাপারে কোনো কিছুই বিশ্বাস হচ্ছিল না।
যখন সে হসপিটালের ডক্টরের কাছে জিজ্ঞাসা করে তখন তার সবকিছু বিশ্বাস হয়। এতে ইয়াং বলতেছে, তাহলে তো তোর তো আর কোনো কষ্ট করতে হবে না, খুব সহজে তুই কুইন গ্রুপের মালিক হয়ে যেতে পারবি, আর মাত্র 3 মাস সময় বাকি। তখন হিয়নহো বলে, তোর কি মনে হয় ওদের পরিবার এতটাই বেশি বোকা? আমাকে ওদের গ্রুপের মালিক হওয়া তো দূরের কথা, আমাকে কোনো কিছুই দিবে না। কারণ হাইন বিয়ের প্রথমে একটি এগ্রিমেন্টে লিখেছিল আমি তাদের সম্পত্তি থেকে কিছুই পাবো না। তখন ইয়াং বলে, তো কি হয়েছে, আমরা এর জন্য কেস করতে পারবো? তখন হিয়নহো বলে, সত্যি বলতে আমার কোনো কিছুই দরকার নেই, 3 মাস পরে আমি মুক্তি পেয়ে যাব এই পরিবার থেকে, এটাই আমার কাছে অনেক। তখন ইয়াং বলে, এভাবেই সবকিছু ছেড়ে দেওয়া ঠিক হবে না, উপরওয়ালা তাকে 3 মাস সময় দিয়েছে, কারণ তুই 3 বছরে এই পরিবারে অনেক টর্চার সহ্য করেছিলি, এই কারণে তোকে এই 3 মাস দিয়েছে যাতে তুই সবকিছু পেয়ে যাস। হাইন চাইলে এই 3 মাসের মধ্যে সেই এগ্রিমেন্ট বদলে দিতে পারে, তাই তোকে প্রথমে হাইনের থেকে ভালোবাসা পেতে হবে, যেভাবে তুই 3 বছর আগে পেয়েছিলি। আর একবার যদি ও তোকে ভালোবেসে ফেলে তাহলে ভালোবাসার জন্য ও যে কোনো কিছু করতে পারবে। তখন হিয়নহো বলে, উল্টাপাল্টা বকিস না। তখন তার বন্ধু বলে, আমি উল্টাপাল্টা কিছু বলছি না, তুই এই 3 মাসের জন্য যেভাবে হোক তার ভালোবাসা জিতে নে। তখন হিয়নহো রেগে গিয়ে বলে, তুই আমাকে আর উল্টাপাল্টা কিছু বলিস না, তোর কি মনে হয় আমি ওর প্রপার্টির জন্য ওর সাথে ভালোবাসার নাটক করব? কিন্তু একটু পরেই দেখতে পাই হিয়নহো বড় একটি ফুলের তোড়া নিয়ে হাইনের কাছে যায় এবং মুখে হাসি নিয়ে তার সামনে দাঁড়ায়। তখন হাইন তাকে বলে, এগুলি নিয়ে তুমি কেন এসেছো এখানে? তখন হিয়নহো বলে, মনে নেই আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি? তখন হাইন বলে, তো কি হয়েছে? তখন হিয়নহো বলে, আমাদের প্রথম অ্যানিভার্সারির সময় আমি যখন তোমার জন্য কিছু করেছিলাম তুমি অনেক বেশি রাগ করেছিলে, আর দ্বিতীয় অ্যানিভার্সারির সময় যখন আমি কোনো কিছুই করিনি তখনও তুমি অনেক বেশি রেগে গিয়েছিলে যে আমি ওয়েডিং অ্যানিভার্সারির জন্য কোনো কিছু কেন করিনি, আর তুমি আমাকে বলেছিলে যে আমি মানা করার পরও তুমি কেন কিছু করোনি। তখন হাইন বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তখন হিয়নহো বলে, আমি মজা কেন করব, মজা করলে কি তোমার জন্য ফুল নিয়ে আসতাম? তখন হাইন বলে, তাদের বিয়ের জীবন এতটা বেশি সুন্দর ছিল না যে এগুলো পালন করতে হবে। তখন হিয়নহো বলে, এর জন্য কি আমরা এটা পালন করতে পারবো না? তাই সে ফুলের তোড়াটি তাকে দিয়ে হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি বলে সেখান থেকে চলে যায়। এদিকে হাইন ভাবতে থাকে হঠাৎ করে ওর কি হলো। তারপর সে কল করে একটি ফ্লাওয়ার পট অর্ডার করে, তারপর সেই ফুলগুলো সে পটের মধ্যে রেখে দেয়। অন্যদিকে বাটলার তাদের ঘরের চাকরানিকে জিজ্ঞাসা করছিল তাদের মধ্যে কি ঝগড়া লেগে গেছে। তখন সেই চাকরানিটি বলে, তাদের মধ্যে ঝগড়া তো হয় নাই, কিন্তু তারা আগের থেকে আরও বেশি ক্লোজ হয়ে গেছে। পরের দিন সকালে আমরা দেখতে পাই হাইন সকালে ব্রেকফাস্ট করছিল। তখন হিয়নহো টেবিলের অপর পাশে না বসে তার সামনে এসে বসে। এটা দেখে হাইন অনেক বেশি অবাক হয়ে যায়। তখন হিয়নহো বলে, আমরা মাত্র 2 জন খাবার খাই, তো এত দূরত্ব না রেখে একসাথে বসে খাওয়াই ভালো। তখন হাইন বলে, হঠাৎ করে তোমার কি হয়েছে? তারপর তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখছিল। তখন হিয়নহো একটি চিংড়ি মাছকে ভেঙে হার্ট শেপ করে সেখানে রাখে। ঘরের যে কাজের লোক ছিল তারা এগুলো দেখে অনেক বেশি অবাক। এদিকে হাইনও অনেক বেশি অবাক হয়ে গেছিল। অফিসের সময় হিয়নহো একটি মিটিংয়ের প্রেজেন্টেশন দিচ্ছিল। তখন সে দেখতে পারে হাইনের কাশি এসেছে। সে প্রেজেন্টেশন ছেড়ে তার কাছে চলে আসে। তখন হিয়নহো তাড়াতাড়ি ডক্টরকে ডাকতে পাঠায়। তখন হাইন বলে, এরকম কিছুই হয়নি, জাস্ট পানি খাওয়ার জন্য এমন হয়েছিল। মিটিংয়ে থাকা সব অফিসাররা হিয়নহোর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। মিটিং শেষে সুইচল বলছিল, আমার হিয়নহোর জন্য মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে। তখন যদি হাইনের সামনে না আসতো তাহলে সে অনেক বেশি বকা খেত। অনেক ছোট ছোট কারণে হাইন হিয়নহোকে অনেক বেশি টর্চার করে, এই কারণে তার জন্য আমার অনেক বেশি খারাপ লাগে। মিটিং শেষে হাইন বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। বাইরে অনেক বেশি ঠান্ডা হাওয়া চলছিল, এই কারণে সেখানে হিয়নহো এসে তার কোট তাকে পরিয়ে দেয়। তারপর তার গালে হাত রেখে বলে, তোমার তো ঠান্ডা লেগে যাবে। তারপর তার হাত দুটো হিয়নহো তার পকেটে রাখে। হাইন অনেক বেশি অবাক হয়ে যায়। হাইনের সেক্রেটারি সেও এটা দেখে অনেক বেশি অবাক। হিয়নহো তাকে তাড়াতাড়ি গাড়ি কল করতে বলে। এদিকে হাইনের এগুলো দেখে অনেক ভালো লাগছিল, তাই সে হিয়নহোর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছিল। তারপর সেখানে তাদের গাড়ি চলে আসে। হিয়নহো তার জন্য দরজা খুলে দেয় এবং সেখানে হাত রাখে। এটা দেখে সেক্রেটারি তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর তারা দুজনে গাড়িতে বসে বাসার দিকে রওনা দেয়। এটা দেখে সেক্রেটারি ভাবে, এদের দুজনের কি হয়েছে, এর থেকে ভালো একটু লড়াই করে নিত। গাড়িতে বসে হিয়নহো অনেক বেশি খুশি ছিল। তখন হাইন বলে, আমি বলছি না আমার সামনে বেশি নাটক করার দরকার নেই। তখন হিয়নহো বলে, আমি তো নাটক করতে পারি না। তখন হাইন বলে, একটু আগে তুমি যা করছিলা এটা নাটকই। তখন হিয়নহো তাকে সরি বলে চুপ করে বসে যায়। অন্যদিকে হিয়নহোর বোনের সেলুনে কিছু মহিলা আসে এবং তারা হিয়নহো আর হাইনের বিয়ে নিয়ে যে ঝামেলা সেটা পড়ছিল। তখন তারা একজন আরেকজনকে বলছিল, বিয়ের পর তো হাইন কখনো হিয়নহোর বাসায় আসেনি। এটা শুনে হিয়নহোর বোন অনেক বেশি রেগে যায় এবং সেই বাসায় গিয়ে তার মা বাবাকে বলে, আমাদের হিয়নহোকে ভালোভাবে বোঝাতে হবে। তখন তার মা বলে, হয়তো সে সত্যি তার বিয়ে নিয়ে একটুও খুশি না।
অন্যদিকে হাইনের পরিবারে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন তার মা অনেক বেশি রেগেছিল আর সে হাইনের বিরুদ্ধে কেস করতে চায়, কারণ হাইন তাদের সম্পদের একটি জায়গায় নতুন একটি ডিপার্টমেন্টাল স্টোর খুলেছে। তখন হাইন বলে, তুমি তো আমাকে অনেক আগে থেকে পারমিশন দিয়েছিলে। তখন তার মা বলে, আমি আগে পারমিশন দিয়েছিলাম, কিন্তু এখন দিব না, কারণ এতে আমার টিমের একটু সমস্যা হচ্ছে, আর এই কারণে আমি কেস করতে চাচ্ছি। এতে রিয়া অনেক বেশি রেগে যায়, কারণ তার ডিপার্টমেন্ট স্টোরের কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেছে, আর সে এটাও জানে তার মা এটা সুইচলের জন্য বদলা নেওয়ার জন্য করছে। এতে সে অনেক বেশি রেগে যায় তার মার উপর আর চিল্লাতে থাকে। তখন হিয়নহো লক্ষ্য করলো হাইনের হাত কাঁপছে, আর এটা হলো তার সেই রোগের লক্ষণ। তাই সে তাড়াতাড়ি তার হাত ধরে ফেলে। তখন সেখানে হিয়নহো বলে ওঠে, এটা নিয়ে আমরা আপনার লয়ারের সাথে কথা বলবো, আর এখন হাইনের ভালো লাগছে না, তাই তাকে সেখান থেকে নিয়ে যাই। লিফটে গিয়ে হিয়নহো হাইনকে বলে, তুমি তোমার পরিবার থেকে এই রোগ গোপন করতে চাও, কিন্তু তুমি এখন যা করছো এতে তারা বুঝে যাবে।